মটন কারি ভালো না হওয়ার কারণ বেশিরভাগ সময় একটাই, আমরা মটন রান্না করি কিছুটা আন্দাজে, ফলে কখনো মাংস শক্ত হয়, কখনো ঝোল ঢিলা, আর স্বাদটা ঠিক জায়গা মতো পৌঁছায় না। আজ যেটা দেখাবো সেটা কোনো ঠিক নয়, একটা পরিষ্কার প্রসেস। কোন সময় কি করতে হবে, কতক্ষণ করতে হবে, আর সব কিছু ঠিক থাকলে মটন এমন নরম হবে যে চামচেই বোঝা যাবে। এই রেসিপিটা ভাতের জন্য, রবিবারের জন্য, আর তাদের জন্য যারা মটন কারি একেবারেই ঠিক করতে চায়। একটা স্টেপও স্কিপ করবেন না। চলুন শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি মাংসগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। অনেক সময় মাংসের মধ্যে কি হয়, ছোট ছোট লোম থাকে আর ছোট ছোট নোংরা থাকে, সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। দেখুন, ঠিক এইভাবে মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে শুকনো লঙ্কাগুলো ধুয়ে নিলাম। তারপর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি। তারপর এগুলোকে সম্পূর্ণগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এইবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য সব আমি একে একে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি, সেই টমেটোটা কেটে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। দিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে নিলাম। দেখুন, ঠিক এইরকম মশলাটা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দিলাম চারমগজ, দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর অন্যদিকে আমি এখানে আর একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন, এইরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিচ্ছি একটা টমেটো, এইরকমভাবে কেটে নিচ্ছি। আচ্ছা, এইবার আমি কড়াই বসিয়ে কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। অল্প গরম হতেই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এর মধ্যে আলু দেবেন না, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ আর একটু লবণ আমি এখানে দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাংসের আলু অনেকেই খেতে ভালোবাসে। আচ্ছা, এইবার যে মশলাগুলোকে আমি কেটে নিলাম, পেঁয়াজ, টমেটো, সেগুলোকে আমি এই মাংস ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু তেল, আর যে মশলাটা করেছি সেখান থেকে একটু মশলা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে এবার আমি এখানে এটাকে মেখে রেখে দিচ্ছি। আমি এখানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই যে মেখে আমি এইরকমভাবে রেখে দেব। তারপর ওই যে আলুটা ভেজে নিয়েছিলাম ওর মধ্যে আমি এখানে আর একটু তেল দিলাম। দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে, দিয়ে দিলাম আমি লবঙ্গ, আর দিয়ে দেবো এখানে গোটা এলাচ। দিয়ে এবার এখানে আমি ছোট মাপের 3টে রসুন, আর তারপর যে মশলাটা আমি মেখে রেখেছিলাম মাংসর সাথে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে। তারপর একে একে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাংসটা একেবারেই অন্যরকম করে করেছি। আপনারা একবার করে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। আচ্ছা, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম তেলটা বের হয়ে এসছে। ঠিক একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে
আমি সুন্দর করে যেরকমভাবে অনেক সময় আমরা মাংসটা মাখি ঠিক সেই রকমভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এখানে যখন আমি আলুটা ভেজে নিয়েছি, আমি কিন্তু আলুটা কড়া করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা নাও ভাজতে পারেন, যেরকম আপনাদের ফ্যামিলির ডিমান্ড থাকবে ঠিক সেইভাবে করবেন। আচ্ছা, এরপর আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে করেছি। এই যে মশলাটার যে জল আর মাংসের যে জলটা বের হয়ে এসছে, এটা নাড়াচাড়া করতে করতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী, আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জায়ফল। জায়ফলটাকে আমি এই রকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন ঠিক এই পরিমাণে, বেশিও না, আবার বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে মাংসটা অনেক প্রসেসে অনেকভাবে করা যায়, তাই এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো। দেখুন তেলটা বের হয়ে এসছে, আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, তত একটা সুন্দর ভালো সেন্ট বের হয়ে আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, আর মাংসটা একেবারেই সুসিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে যে মাংসটা রান্না করেছি, এটা কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নেইনি, আমি কিন্তু এই রকমভাবে কষিয়েই মাংসটা রান্না করে নিচ্ছি, তাতে নরমও থাকবে আর শক্তও কিন্তু হবে না। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি ব্যবহার করেছি মিট মশলা। এখানে আমি 2 চামচের মতো 2 টেবিল চামচ মিট মশলা ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমরা যদি ঘরোয়া কোনো অনুষ্ঠান বাড়িতে করি, এই রকমভাবে রান্না করলেও আপনি আপনার বাড়ির লোকের কাছেও প্রশংসা পাবেন, এতটাই সুস্বাদু হয় এই ধরনের মাংসটা। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলের সাথে মাংসটা মশলাটা সম্পূর্ণভাবে কষে গেছে এবং মাংসটাও কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে এসছে। দেখলেই কিন্তু বোঝা যাবে যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে মাংসটা কষে এসছে, আর যখন এরকম কষে আসবে তখন কিন্তু নাড়াচাড়া করতে হবে, ছেড়ে দিলে কিন্তু লেগে যেতে পারে। আর এইখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করলাম। ওই যে মশলাটা ছিল, ওই মশলার পাত্রটা ধুয়ে আমি উষ্ণ গরম জল এখানে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা উঠিয়ে দেখুন একেবারেই তেলটা সুন্দর উপরে ভেসে এসছে। দেখুন ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর বেশি ঝোলও না আবার একদম টাইট কষাও না, ঠিক এইরকমভাবে মাংসটা রান্না হবে। আবারও একটু মাংসটা নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। ঢাকাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। চাইলে এখানে আপনারা কাঁচা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন, তাতে আরেকটু ভালো টেস্ট হবে। এই মাংসটা রুটি বা গরম গরম ভাত তার সাথে বা পরোটা তার সাথে শীতের রাতে দারুণ জমে যাবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।